নমস্কার, ঠিক রাত ৮টা নিউজ 18 বাংলার সময় দুয়ারে রিপোর্টারের আপনাদের সঙ্গে দুয়ারে রিপোর্টার নিয়ে আমি রয়েছি তমশ্রী এবং আমার সঙ্গে থাকবে বিভিন্ন জেলার প্রতিনিধিরা। তুলে ধরবে বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই ফারাক্কার দিকে নজর রাখতে হবে। ফারাক্কায় বাংলাদেশের 11 জনের প্রতিনিধি দল কাল ফারাক্কায় জল চুক্তি নিয়ে বৈঠক, আর তাতে যোগ দিতেই কলকাতা থেকে শতাব্দী এক্সপ্রেসে ফারাক্কায় বাংলাদেশের টিম কড়া নিরাপত্তার মধ্যে তাদের ফারাক্কায় স্বাগত জানালেন ফারাক্কা ব্যারেজের জিএম। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে। প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, গত অগাস্ট থেকে অশান্ত বাংলাদেশ, বারবার ভারত বিদ্বেষ, আর এরই মধ্যে এই পরিস্থিতিতে ফারাক্কা বাংলাদেশের 11 জনের প্রতিনিধি দল এবং যে জল চুক্তি বৈঠক তা কতটা গুরুত্বপূর্ণ? দেখো, অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ গত কয়েক মাস ধরে বাংলাদেশের যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে তার মধ্যে কিন্তু বারে বারে এই ফারাক্কার জল বন্টন চুক্তি নিয়ে কিন্তু বাংলাদেশে বারে বারে সমালোচনা করেছে এই ভারতের। সেই দিক থেকে দেখতে গেলে তারপরেই 11 জনের প্রতিনিধি দল আজকে ফারাক্কাতে স্টেশনে শতাব্দী এক্সপ্রেসে করে 11 জনের প্রতিনিধি দল নামেন এবং গতকালকে আগামীকালকে এই 11 জনের প্রতিনিধি দল এবং ফারাক্কা ব্যারেজের যে প্রজেক্টের যে সমস্ত আধিকারিকরা আছেন তাদের সঙ্গে বৈঠক করবেন, দীর্ঘ বৈঠক করবেন। তারপর ফারাক্কা ব্যারেজের এর সমস্ত বিষয়টা সরেজমিনে খতিয়ে দেখবেন বলেই কিন্তু ফারাক্কা ব্যারেজের কর্তৃপক্ষরা জানাচ্ছেন। এবং ইতিমধ্যেই কিন্তু সেই 11 জন প্রতিনিধি যারা রয়েছেন তারা তোমার যে গেস্ট হাউস রয়েছেন সেই গেস্ট হাউসে থাকবেন এবং দুদিন দফায় দফায় কিন্তু তারা বৈঠক করবেন। এবং জলসম্পদ দপ্তরের যারা উচ্চপদস্থ আধিকারিক তাদেরও একটি দল এসেছে তোমার দিল্লি থেকে এবং তারা বসে রীতিমতনভাবে সমস্ত কিছু পর্যালোচনা করবেন বলে জানতে পারা যাচ্ছে। এবং এই জল বন্টন নিয়ে যে সমস্ত ধরনের বিষয়গুলো আলোচনার মধ্যে আসবে, যে জল ছাড়ার ব্যাপার নিয়ে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আলোচনা হবে বলে কিন্তু আমরা জানতে পারছি। তবে এই জল বন্টন চুক্তি একদিক থেকে যেরকম প্রচন্ডভাবে তোমার আগামীকাল কি হচ্ছে সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন পদস্থ আধিকারিকরা। তবে ঠিক সকাল 10টার সময় এই বৈঠক বসবে বলে কিন্তু ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ বেশ নজর থাকবে। আমাদেরও ধন্যবাদ প্রণব। আসছি পরের খবরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে নজর রাখতে হবে। সেখানে উত্তেজনা, এবিভিপির বিক্ষোভে উত্তেজনা, মুখোমুখি এবিভিপি ও এসএফআই। গেট খুলে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা, খোলা হলো পতাকা, ছেঁড়া হয় পোস্টার। বিক্ষোভ ধস্তাধস্তিতে আহত বেশ কয়েকজন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রীতিমতো উত্তেজনা, এবিভিপির বিক্ষোভে রীতিমতো উত্তেজনা। মুখোমুখি এবিভিপি ও এসএফআই কর্মী সমর্থকরা, পড়ুয়ারা, এবং গেট খুলে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা, খোলা হয় পতাকা, ছেঁড়া হয় পোস্টার। বিক্ষোভ ধস্তাধস্তিতে রীতিমতো আহত হয়েছেন এক নিরাপত্তা রক্ষী, এক এবিভিপির ছাত্র, যেমনটা আমরা জানতে পাচ্ছি। সরাসরি চলে যাব, রওনাক রয়েছে আমার সঙ্গে। রওনাক, ঘটনার সূত্রপাত ঠিক কি থেকে, আর এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ঠিক কি? দেখো, একেবারেই এবিভিপির আজকে একটি স্বঘোষিত কর্মসূচি ছিল, এডবি থেকে থানা পর্যন্ত তাদের প্রতিবাদ মিছিল। ঠিক মিছিল যখন এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে আসে তখনই তারা এই পথ দিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে এবং এখানে এসএফআই সমর্থকরা তাদের ভেতরে ঢুকতে বাধা দেয় এবং তারপরেই গেটের ওপরে যে কটি এসএফআই পতাকা ছিল, ফেস্টুন ছিল, ফ্ল্যাগ, সব ছিঁড়ে ফেলা হয়। কার্যত ধস্তাধস্তি একটা পরিস্থিতি তৈরি হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে যারা নিরাপত্তা রক্ষীরা ছিলেন, নিরাপত্তা রক্ষীরা আহত হন। এবিভিপির তরফ থেকে তাদেরকে মারধর করা হয়। অন্যদিকে এসএফআইয়ের তরফ থেকেও কিন্তু এবিভিপি সমর্থকদের মারধর করা হয়। তার জেরে একজন এবিভিপি সমর্থক আহত হয়, তাকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে যায় এবং পরপর খণ্ডে খণ্ডে উত্তেজনা সৃষ্টি হয়। অর্থাৎ প্রচুর পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল, ডিসি এসএসডি নিজে ছিলেন এবং র্যাশ ছিল। পুলিশ লুটমাচ শুরু করে, তারপরে আবারও পরিস্থিতি অন্যদিকে গড়ায়। এবিভিপির তরফ থেকে এসএফআইকে মারধর করা হয়, ইট ছোড়া হয়, এরকমও কিন্তু ছবি উঠে এসেছিল। শুধু তাই নয়, লোহার বাট দিয়ে আঘাত করা হয় এবং বেশ কিছুক্ষণ এই খণ্ডযুদ্ধ ছড়ে। তারপরেই কিন্তু পুলিশ পোস্টিং করা হয়। বেশ কিছুক্ষণ ধরে এখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল। তারপর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কিন্তু এখন যারা এসএফআই কর্মীরা ছিল তারা ভেতরে জিবি মিটিং করছে এবং এবিভিপির যে কজন আহত হয়েছে প্রত্যেককে উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে গেছে। এবং এই ঘটনার সূত্রপাত কেন বা কোনো প্রভোকেশন ছিল কিনা গোটা বিষয়টি কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে, কারণ এর জেরে প্রায় 2 থেকে 3 জন এবিভিপির আহত হয়েছে এবং শুধু তাই নয়, এসএফআইয়ের কর্মী সমর্থকরা আহত হয়েছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা রক্ষী তাকে বেধড়ক মারধর করা হয়েছে, তাকেও কিন্তু হাসপাতালে ইতিমধ্যে সঙ্গে থাকো। যে কর্তব্যবশত আমি আমার গেট ক্লোজ করার চেষ্টা করছিলাম, এত জোর গেটে ধাক্কা মেরেছে, গেটের সাথে আমি এসে দেওয়ালে
আমাকে এই বড় গেটটা এখানে এসে মারলো, বাইরের যতদূর সম্ভব। না জামা না, আমার গেছি আর টানাটানি হয়ে গেছিল, আমি আমার ডিউটি করছিলাম। এটা অসুস্থ মনে আমার খুব পেইন হচ্ছে, আমার এই জায়গাটা খুব যন্ত্রণা হচ্ছে আমার। একদিকে এবিভিপির বিক্ষোভে উত্তেজনা, অন্যদিকে যাদবপুরে পাল্টা মিছিল এসএফআই এর। যাদবপুর থানা থেকে মিছিল করে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ে এবিভিপির বিক্ষোভে উত্তেজনা ছড়ায়, অন্যদিকে মিছিল এসএফআই এর। আর সেই মিছিলের ছবি আপনাদের দেখাচ্ছি, পাল্টা মিছিল এসএফআই এর। কি বক্তব্য এসএফআই এর, সরাসরি চলে যাব, রওনাক রয়েছে আমার সঙ্গে। রওনাক, একদিকে উত্তেজনার ছবি, অন্যদিকে আবার সেই যাদবপুরে এই পাল্টা মিছিল এসএফআই এর। রওনাক, দেখো একেবারে এসএফআই কিন্তু যাদবপুর থানায় তারা অবস্থান করছিল, যখনই ভেতর থেকে খবর পায় যে এবিভিপির সমর্থকেরা এসে এখানে ভাঙচুর চালাচ্ছে, ধস্তাধস্তি করছে, ঠিক তখনই তারা মিছিল করে এই বিশ্ববিদ্যালয়ের ভেতরে আসে এবং তাদেরকে আটকানোর চেষ্টা করে। তখনই কিন্তু দুই পক্ষের মধ্যে একেবারে উত্তেজনা তৈরি হয় এবং মারধরের মতো ঘটনাও দেখা যায়। সেক্ষেত্রে বেশ কিছুজন আহত হয় এবং তাদের দাবি এটাই যে কোনো রাজনৈতিক দলের মিছিল হোক, যাই হোক, পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল না, কেন এই এবিভিপির মিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করবে এবং তারা কোনো প্রভোকেশন করার জন্য বা উত্তেজনা ছড়ানোর জন্যই এই মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করেছিল এবং নিজেরাই এরকম ভাঙচুর করা, নিরাপত্তা রক্ষীকে মারধরের ঘটনা ঘটেছে, সেটাকে বাধা দেওয়ার জন্যই কিন্তু, এবং তার প্রতিবাদেই যাদবপুর থানা থেকে এসএফআই সমর্থকেরা মিছিল করে বিশ্ববিদ্যালয়ের ভেতরে আসে এবং এখানে বেশ কিছুজন তারা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এবং ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের যে চিত্র, আপাতত কিন্তু বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে, পুলিশ পোস্টিং রয়েছে এবং পুলিশ কিন্তু কড়া নিরাপত্তা বেষ্টনীতেই গোটা বিশ্ববিদ্যালয়ে রয়েছে। বেশ রওনাক। হাসপাতালে যুব তৃণমূল নেতার হম্বিতম্বি কোথায়, আর কেনই বা হাসপাতালে যুব তৃণমূল নেতা এইরকম হম্বিতম্বি করলেন, দেখাবো একটা ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন দুয়ারে রিপোর্টার। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। কোন টিএমটি দেখিয়ে দেখুন কি পরিস্থিতি সেখানে, একেবারে ধুন্ধুমার। এসএফআই ডাকে ছাত্র ধর্মঘটে হাতাহাতি, এসএফআই ও টিএমসিপির হাতাহাতিতে উত্তেজনা পরিস্থিতি। সরাসরি যাব, সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, এসএফআই ডাকে আজকে ছাত্র ধর্মঘট এবং যার জন্য আমরা দেখছি এই মুহূর্তে পাঁশকুড়া বনমালী কলেজ এরকম ধুন্ধুমার পরিস্থিতি, কেন তৈরি হলো এই পরিস্থিতি? একদিকে বন্ধ সমর্থকরা, অন্যদিকে বন্ধ বিরোধী টিএমসিপি, এসইউসিআই এর যে ছাত্র সংগঠন এআইডিএসও, তারা কিন্তু পিকেটিং করছিলেন বন্ধের সমর্থনে, পিকেটিং মিছিল। আর সেই মিছিলের পাল্টা প্রতিরোধ বা বলা যায় প্রতিবাদ, সেটা টিএমসিপি করতে যায় এবং পাঁশকুড়া কলেজের একবারে কলেজ চত্বর গেটের সামনেই এ ধরনের মারামারি। প্রিয়াঙ্কা, ছবিতেই দেখা যাবে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড, দুপক্ষের মধ্যে বচসা, মারামারি, হাতাহাতি সবটাই হলো এবং রীতিমতো রণক্ষেত্রের চেহারা বললেও কম বলা হবে। কারণ পাঁশকুড়ার এই বনমালী কলেজে যেখানে কিনা দেখা গেল এসএফআই বন্ধ রেখেছে, তার সমর্থনে, বন্ধের সমর্থনে এআইডিএসও পথে নেমেছে। পথে মানে কলেজ গেটে, এবং তারা বন্ধের সমর্থনে পিকেটিং করছিলেন। এই যে ধুন্ধুমার কাণ্ড, মারামারি, হাতাহাতি, সেই ঘটনায় কিন্তু আহত হয়েছে দুপক্ষের। এআইডিএসও বলছে তাদের 6 জন আহত হয়েছে। টিএমসিপি
তাদের কিন্তু 2 জন আহত হয়েছে এবং একই সঙ্গে তাদের একেবারে সুজিত বোঝাই যাচ্ছে একেবারে তুলকালাম পরিস্থিতি। একটু মুর্শিদাবাদের দিকে আমরা নজর রাখি, শুধুমাত্র পাঁশকুড়া নয়, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় সেখানেও একেবারে হাতাহাতি পরিস্থিতি। বিশ্ববিদ্যালয়ের মূল গেট আটকে বিক্ষোভ এআইডিএসও কর্মীদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এরপরে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা এসে এআইডিএসও ছাত্রদের মধ্যে মারধর শুরু হয়। ঘটনা উত্তেজনা ছড়িয়ে পড়ে, ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ। এসএফআই ডাকে ছাত্র ধর্মঘট, আর সেই ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে একেবারে ধুমধুমার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, উত্তেজনা পরিস্থিতি সেখানে। আমার সমস্ত কিছু ছেড়েছে। সরাসরি রয়েছে আমার সঙ্গে প্রণব, প্রণব, মুর্শিদাবাদ ইউনিভার্সিটি, সেখানে এরকম একটা বিশৃঙ্খলা পরিস্থিতি, উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো একেবারে ক্যাম্পাসের সামনেই। কেন এরকম পরিস্থিতি তৈরি হলো যেখানে এসএফআই ছাত্র ধর্মঘট এবং সেখানে আমরা দেখছি যে টিএমসিপি এবং এআইডিএস এর মধ্যে হাতাহাতি মারপিট, এখন কি পরিস্থিতি সেখানে? দেখো, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে। তবে টিএমসিপি ছাত্র পরিষদের যে সমস্ত তৃণমূল ছাত্র পরিষদের যে সমর্থকরা বা ছাত্র পরিষদের সদস্যরা, তারা কিন্তু মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এখনো পর্যন্ত রয়েছে। এবং আজ সকালবেলা যেতে যখন পরামর্শ নিন, কারণ তিনি আপনার বেতন, খরচ এবং ঝুঁকির প্রোফাইল বিবেচনা করে আপনার জন্য সেরা তহবিল বেছে নিতে পারেন। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ, যোজনার সঙ্গে সম্বন্ধিত সকল দস্তাবেজ মনোযোগ সহকারে পড়ে নেবে। দেখিয়ে দে না কিছু একটা, শুধু মাইথন স্টিল দেবে, ঠিক তো? স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। হাসপাতালে যুব তৃণমূল নেতার হম্বিতম্বি। মানিকচক হাসপাতাল, মালদার মানিকচক হাসপাতাল পরিদর্শনে যান যুব তৃণমূল নেতা, আর সেখানেই মালদা যুব তৃণমূল নেতার তৃণমূল সভাপতির রীতিমতো হম্বিতম্বি। কত টাকা নিচ্ছে ভিড়? কত? 200 টাকা। মালদার ছবি দেখছেন, মালদার হাসপাতালে যুব তৃণমূল নেতার হম্বিতম্বি। কিন্তু কেন এমন হম্বিতম্বি করলেন তৃণমূল যুব নেতা, জানবো। আমার সঙ্গে সরাসরি চলে যাব, লিপেশ লালা রয়েছে। লিপেশ, কেন এই হম্বিতম্বি তৃণমূল যুব নেতার? কত টাকা নিচ্ছে ভিড়? লিপেশ, শোনা যাচ্ছে? কথা বলবো। মালদার হাসপাতালে যুব তৃণমূল নেতার হম্বিতম্বি। মানিকচক হাসপাতালে পরিদর্শনে যুব তৃণমূল নেতা, মালদা যুব তৃণমূল সভাপতির হম্বিতম্বিতে বিতর্ক। একাধিক অনিয়মের অভিযোগে সরব যুব নেতা, পাল্টা যুব নেতার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ। কি বলছেন ডিএমওএইচ, শোনাবো। শুনলাম যে উনি একটি ভিডিও করেছেন, আমাদের একটা স্টাফের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, যারা দীর্ঘদিনের স্টাফ। অ্যাম্বুলেন্স অফিসে গিয়ে বা আমাদের কোয়ার্টারে গিয়ে ওখানে দুর্ব্যবহার করছেন পেশেন্টের সঙ্গে। এবং আমার তো মনে হয় না যে আমাদের এই তরফ থেকে আমাদের পরিষেবায় কোনো রকম ঘাটতি আমরা চেষ্টা করছি, দিনরাত আমরা ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছি, সমস্ত স্টাফরাই আছে। মানে ওনার সঙ্গে কিন্তু কোনো রকম প্রবলেম কিছু হয়নি। আমি বলতে পারবো না ওনার কেন ভিডিও করেছেন, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যাপারটা জানাবো এবং যদি দরকার হয় লিখিতভাবেও আমি সেটা জানাবো। লিপেশ লালা রয়েছে আমার সঙ্গে। লিপেশ, যুব নেতার বিরুদ্ধে পাল্টা দুর্ব্যবহারের অভিযোগ, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ হম্বিতম্বি আমরা দেখলাম যুব নেতার, কিন্তু যুব নেতার তার কি বক্তব্য? দেখো, যুব নেতা যে বিশ্বজিৎ মন্ডল, যে জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি, তার বক্তব্য যে মানিকচক হাসপাতালে, মানিকচক যে ব্লক হাসপাতাল, এখানে কোনো পরিষেবা পাওয়া যাচ্ছে না এবং সরাসরি সরকারের যে বিরুদ্ধেই সে
অভিযোগ তুলেছে যে এখানে কোনো পরিষেবা পাওয়া যাচ্ছে না, ডাক্তাররা টাকা দিয়ে ডাক্তারি করছে, টাকা নিয়ে ডাক্তারি করছে, পাশাপাশি যে এখান থেকে রেফার সিস্টেমটা চালু আছে এবং অ্যাম্বুলেন্স গুলোকে সঙ্গে একটা বেসরকারি যে নার্সিংহোম তার সঙ্গে একটা সহযোগিতা থাকছে এবং তার মাধ্যমে এই যে এখানকার যে রুগীগুলো সেই রুগীগুলোকে বেসরকারি হাসপাতালে পাঠানো হচ্ছে এবং পাশাপাশি ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিক শঙ্কর উনি জানিয়েছেন যে এই যে বিশ্বজিৎ বাবু এইভাবে যে পরিদর্শন করেছেন এটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়, উনি অন্যায় করেছেন। অর্থাৎ যুবনেতার একাধিক অভিযোগ রয়েছে হাসপাতালের বিরুদ্ধে, আবার যুবনেতা এইভাবে কোনো অনুমতি ছাড়া হাসপাতালে গিয়েছেন তা নিয়েও একটা প্রশ্ন উঠেছে। তবে যুবনেতার কীর্তিতে প্রশ্ন রোগী কল্যাণ সমিতির সেই বক্তব্য শুনবো, তার আগে যুবনেতার কি বক্তব্য শোনাবো। একটা সমস্যা তো একটা ঘাটতি তো আছে, যেটা আজকে আমি অনুভব করলাম। এই বিষয় নিয়ে আমি মানিকচক বিএমএইচের সাথে সেভারাল টাইমস আজকে আমি দেখা করার চেষ্টা করেছি, ওনাকে আমি পাইনি। সেরকম যদি কোথাও দুর্ব্যবহারের বিষয় থাকে, উনি যদি বলে থাকেন, উনি এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি বলতেই পারেন। আমার মনে হয় না যে আমরা কোথাও 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 কোনো রকমভাবে কাউকে দুর্ব্যবহার করেছি। যুবনেতার এই কীর্তিতে প্রশ্ন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সাবিত্রী মিত্র। এরা কেন গেছে, কি জন্য গেছে, কি উদ্দেশ্যে গেছে এটা আমার জানা নেই। এই যে ছেলে মানুষই করার কোনো যুক্তি নাই। আমাদের বিএমওই যথেষ্ট ভালো কাজ করেন। এইভাবে গভর্নমেন্টকে মেলাইন করার যারা চেষ্টা করছে তারা গভর্নমেন্টের খুব ভালো চায় না। ও কমপ্লিটলি ওর মাথাটা খারাপ আছে, আমি যেটা মনে করেছি। আমি জেলা প্রেসিডেন্টকে জানিয়েছি, আমি রাজ্যেও জানালাম যে এরকম করলে তো পার্টি করা সম্ভব না। দুয়ারে রিপোর্টারে এবার মুর্শিদাবাদের শ্রুতির দিকে নজর রাখতে হবে। আর্থিক তছরূপ, আর সেই আর্থিক তছরূপে ধৃত দুই প্রাক্তন প্রধান। শ্রুতির বহুতালী পঞ্চায়েতে তছরূপ, কোটি টাকা তছরূপে ধৃত আব্দুল শেখ। বহুতালী পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এই আব্দুল। ধৃত আরেক প্রাক্তন প্রধান সুমনি মণ্ডল। সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। প্রণব, ঠিক কিভাবে এই প্রতারণা, তছরূপ, ঠিক কি অভিযোগ আর কিভাবে সামনে এলো? দেখো, দুই প্রাক্তন প্রধান এই আব্দুল শেখ এবং সুমনি মণ্ডল প্রায় কোটি কোটি টাকা এই প্রাক্তন প্রধান থাকার সময়তেই এই দুই প্রধানই তোমার কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে বলেও অভিযোগ। এবং তারা রাস্তা তৈরি থেকে শুরু করে আবাস যোজনার টাকা থেকে শুরু করে গ্রামীণ যে সমস্ত ডেভেলপমেন্টের ফান্ড, সেখানে কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে বলে কিন্তু জেলা প্রশাসনের কাছে অভিযোগ আসে। তারপরে কিন্তু জেলা প্রশাসনের আধিকারিকরা তদন্তে নামেন এবং সেই তদন্তে প্রমাণিত হয় এই দুই প্রধান এবং সচিব তারা কিন্তু এই আর্থিক তছরূপের কাণ্ডে অভিযুক্ত। তারপরে কিন্তু তাদের নামে অভিযোগ দায়ের করা হয় যে এই বহুতালী গ্রাম পঞ্চায়েতের যিনি সচিব অশোক কুমার ঘোষ, তাকে কিন্তু পুলিশ আগেই গ্রেপ্তার করেছিল এবং এই আব্দুল শেখ এবং সুমনি মণ্ডল তারপর থেকে ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিলেন। তারপরে কিন্তু গতকাল রাত্রিবেলাতে সুতি থানার পুলিশে এই দুই প্রাক্তন প্রধানকে গ্রেপ্তার করে এবং তারপরে আজকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় এবং তাদেরকে 5 দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে জেলা প্রশাসনের সূত্রে খবর যে কোটি কোটি টাকা আর্থিক নয়ছয় করা হয়েছে এবং সেই অভিযোগ পাওয়ার পরে কিন্তু এই দুই প্রাক্তন প্রধানকে গ্রেপ্তার করা হলো এবং এর সঙ্গে আর কে কে জড়িত রয়েছে সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ প্রণব। সুপারির রেকর্ডিং, আর সেই রেকর্ডিংই ধরিয়ে দিল খুনের কিনারা হলো। দম্পতি খুনে 3 জনের সাজা ঘোষণা করা হলো। মা বাবাকে খুনে মেয়ে জামাইয়ের যাবজ্জীবন, আর মেয়ে জামাই ও সুপারি কিলারের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো। 2020 সালের ঘটনা। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, তার মানে রেকর্ডিংই এই খুনের কিনারা? একদম, দেখো, সুপারি কিলার অর্থাৎ রেকর্ডিং, অর্থাৎ যখন সুপারি কিলারকে বোঝানো হচ্ছিল যে তার শ্বশুরকে খুন করতে হবে এবং সেই রেকর্ডিং এ কিন্তু কাল হয়ে গেল। অর্থাৎ সেই রেকর্ডিং তিনি যে সুপারি কিলার তার নিজের কাছে রেখে দিয়েছিলেন। অর্থাৎ 2020 সালের 15ই সেপ্টেম্বর, অর্থাৎ হাবড়ার একেবারে যে অর্থাৎ হাবড়ার বাসিন্দা একেবারে সেখানে খুন হন, রাতের পরে খুন হন। কিন্তু দেখা যায় যে খুনের পিছনে কে রয়েছে? খুনের পিছনে রয়েছে জামাই এবং
এবং মেয়ে, অর্থাৎ প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা মার্কেটে দেনা হয়ে গেছিল। সেই টাকা বারংবার শ্বশুর শাশুড়ির কাছে সেই টাকার আবদার করে, কিন্তু তিনি বারংবার দেবে না বলছিলেন। অর্থাৎ তারপরে টুকটাক করেও কাজ হচ্ছে না বলে খুনের প্ল্যানিং করে, অর্থাৎ মেয়ে জামাই খুনের প্ল্যানিং করে। ফলে সেই মতো অর্থাৎ বান্টি সাধু এবং তার স্ত্রী হচ্ছে নিবেদিতা সাধু, তারাই কিন্তু খুনের প্ল্যান তৈরি করে। সেই মতো হাবড়ারই এক বাসিন্দাকে তারা খুনের বরাত দেয়, প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা বরাত দেয়, 50,000 টাকা অগ্রিম দেয়। সেই মতো নদিয়া থেকে একটি আর্মস বন্দুক কিনে নিয়ে আসে। সেই মতো রাতে গিয়ে জামাই এবং এই অজয় তার বাড়িতে গিয়ে পরপর গুলি চালায়, ঘটনাস্থলে দুজনে মৃত্যু হয় শ্বশুর শাশুড়ির। তারপরেই সেই অর্থাৎ এই যে বরাত দেওয়া এবং তার সঙ্গে যে কথাবার্তা, ফোনের যে রেকর্ডিং, আর সেই রেকর্ডিং এ খুনের কিনারা করলো। বাবা মায়ের সম্পত্তি নিয়ে ওদের মধ্যে একটা ঝামেলা হয়। মেয়ে এবং ওর হাজব্যান্ড এরা দুজনে মিলে বহুদিন থেকেই বাবা মাকে প্রেসারাইজ করছিল টাকা দেওয়ার জন্য, কারণ এতে বাজারে মার্কেটে অনেক লোন হয়েছিল 7 লাখ টাকার ওপরে। তো মা বাবা দিতে চায়নি প্রথমে। অজয় বলে ছেলেটিকে ওরা জোগাড় করে, অজয়ের সাথে ফোনে কথা বলে, তখন এদের প্ল্যানিংটা হয় কোথা থেকে আর্মস কেনা হবে, নদিয়ার কোন জায়গা থেকে, ইত্যাদি ইত্যাদি। এই অজয় করেছে কি, ও ভাবলো যে যদি আজকে আমি কলটা রেকর্ড করে না নিই, কালকে এটা নিয়ে হয়তো সমস্যা হবে, এবং এই রেকর্ডিংটাই কিন্তু আলটিমেটলি এদের ক্র্যাক করতে সুবিধা হলো। এবং এই 3 জনেরই ভয়েস কিন্তু ম্যাচ করে গেছে। ডিজিটাল এভিডেন্সটা ছাড়া এই মামলাটা আমরা এই জায়গায় আনতে পারতাম না। অজয়কে প্রাথমিকভাবে 50,000-এর কথা হয়েছিল, তারপর পরবর্তীকালে আরো দেওয়ার কথা হয়েছে। এক জেলার 3 জায়গা থেকে তাজা বোমা উদ্ধার। কারা রাখলো এই তাজা বোমা, কোথা থেকে উদ্ধার হয়েছে দেখাবো একটা ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন দুয়ারে রিপোর্টার। দুয়ারে রিপোর্টারে এবার মাদারিহাটের দিকে নজর রাখতেই হবে। একই পরিবারের 3 জনের মৃত্যু, ফরেস্ট কোয়ার্টারে 3 জনের অস্বাভাবিক মৃত্যু। বনকর্মীর মা, ভাই ও ছেলের দেহ উদ্ধার হয়েছে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রাজকুমার রয়েছে, রাজকুমারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, এখনো পর্যন্ত পুলিশের প্রাথমিক তদন্তে কি উঠে আসছে, কি কারণে এই 3 জনের অস্বাভাবিক মৃত্যু? দেখো, পুলিশের প্রাথমিক যে তদন্ত, সেই তদন্তে এখন পর্যন্ত যা উঠে আসছে তা হলো যে যুবক ভাইপো এবং নিজের মাকে সৎমাকে খুন করার পর যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, সেই যুবক তার যে বাবা ছিল, সেই ডাইং হার্নেস কেসে তার বাবাও বন দপ্তরের কর্মী ছিল, সেই চাকরি পাওয়ার কথা ছিল। কিন্তু বাবার চাকরি না পাওয়াতে কিন্তু এই যুবক দীর্ঘদিন থেকেই হতাশায় ভুগছিলেন, এবং এই হতাশার কারণেই যেটা প্রাথমিক অনুমান সেটা হচ্ছে নিজের ভাইপো এবং নিজের সৎ মাকে খুন করার পর কিন্তু নিজে আত্মহত্যা করেছে। যদিও পুলিশ 3টে মৃতদেহ উদ্ধার করেছে ওই ফরেস্ট কোয়ার্টার থেকে, উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাচ্ছে পুলিশ, এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে এই সমস্ত মৃতদেহ ময়নাতদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদি যে মৃত যুবক যে মা এবং ভাইপোকে খুন করেছে, তার দাদা দাবি করেছে যে মানসিক অবসাদ থেকেই হয়তো এই যুবক এই কাণ্ড ঘটিয়েছে। বেশ রাজকুমার, বীরভূমের কাঁকরতলায় সেখানে বোমা উদ্ধার, 3 জায়গা থেকে 60 বোমা উদ্ধার, আর সেই বোমা নিষ্ক্রিয় করে বম ডিসপোজাল স্কোয়াড। বীরভূমের কাঁকরতলার ছবি, বোমা উদ্ধার আর সেই বোমা নিষ্ক্রিয় করে বম ডিসপোজাল স্কোয়াড। সরাসরি চলে যাব, সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, বম ডিসপোজাল স্কোয়াড গিয়ে বোমা নিষ্ক্রিয় করলো, কিন্তু প্রশ্ন হলো যে এত বোমা এই এলাকায় এলো কোথা থেকে? একদমই, দেখো সেটা হচ্ছে যে বীরভূমের কাঁকরতলা এলাকায় কিন্তু আজকে পুলিশি অভিযান হয়, এবং সেই পুলিশি অভিযানে কিন্তু কাঁকরতলা থানা এলাকার 3টি জায়গা থেকে প্রায় 60টিরও বেশি বোমা উদ্ধার হয়। প্রথমটা হচ্ছে যে কাঁকরতলা থানা এলাকার বলরাগ যে গ্রাম, সেখানে ঝিনুকা নদীর পাড়ের সেখানেও কিছু বোমা পোতা ছিল। পাশাপাশি কয়েকদিন আগে যে তৃণমূল কর্মী শেখ নিয়ামুল খুন হয়, এবং তার যে অভিযুক্ত তার বাড়ির যে খামার বাড়ি, সেখান থেকে 1 জারিকান বোমা উদ্ধার হয়। পাশাপাশি স্থানীয় একটি জঙ্গল, সেখান থেকেও বোমা উদ্ধার হয়, এবং এত বিপুল পরিমাণ বোমা সেগুলোকে উদ্ধার করে কাঁকরতলা থানার পুলিশ। তবে কে বা কারা সেই বোমা রেখেছিল সেটা নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। সিআইডির বম ডিসপোজাল স্কোয়াডকে খবর দিয়েছিল, তারা এসে বিস্ফোরণ ঘটিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে, এবং এতটাই বিস্ফোরণের তীব্রতা ছিল যে আওয়াজে পুরো কেঁপে ওঠে এলাকা। তবে কারা রেখেছিল এটা নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। বেশ সুপ্রতিম,
শ্লীলতাহানির অভিযোগ, আর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে যুবককে। তার আগে গণপিটুনি, সেই ভাইরাল ভিডিও দেখাবো আপনাদের। দেখুন, যুবককে গণপিটুনি, সোদপুরে নাবালিকা শ্লীলতাহানি, ভিন রাজ্যের যুবকের বাথরুমে ঢুকে নাবালিকা শ্লীলতাহানি, আর শ্লীলতাহানির অভিযোগে যুবককে গণপিটুনি। সরাসরি চলে যাব, সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, ঠিক কি অভিযোগ, কি হয়েছিল আর আপডেট কি? দেখো, ইতিমধ্যেই এই যে যুবক যার নামে অভিযোগ, সেই যুবককে কিন্তু খড়দহ থানা পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং এই যে নাবালিকা যার শ্লীলতাহানি করা হয়েছে তারও কিন্তু জবানবন্দি দিয়েছে খড়দহ থানা পুলিশ। এবং এলাকার যে বাসিন্দারা তারা বলছেন যে এরমভাবে অতর্কিতেই কিন্তু তার উপরে এইভাবে শ্লীলতাহানি করে এবং সেই জায়গা থেকে যখন নাবালিকা চিৎকার করে তখনই কিন্তু স্থানীয় বাসিন্দারা ছুটে আসে এবং এসে কিন্তু একদম সেই বাথরুমের মধ্যেই কিন্তু সেই অভিযুক্ত যুবককে গণপিটুনি দেওয়া হয় এবং তারপরে খড়দহ থানা পুলিশকে খবর দেওয়া হলে খড়দহ থানা পুলিশ এসে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। বেশ, টান করে বেরিয়েছি, তাও বাথরুমে ঢুকেছে। তা আমি জামা প্যান্ট গোছানোর জন্য ওখানটা মানে বসেছি, আমাকে জোর জবরদস্তি হাত ধরে ওখানে বসিয়ে আমি যখন ছিলাম তখন দাদা বেরিয়েছে। খুবই ভয় লাগছে একটু। ডোমজুরের দিকে নজর রাখবো। ডোমজুরে যুবককে বেধড়ক মার ফল ব্যবসায়ীরাতে। ফল ব্যবসায়ীরা কেন মারধর করেছেন দেখুন, ভাইরাল সেই সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছে, যেখানে যুবককে মারধর করা হচ্ছে, বেধড়ক মারধর করা হচ্ছে। তার একটাই অপরাধ, দোকানদারকে না বলে ফল খাওয়ার অভিযোগ। ক্ষমাও চেয়েছিলেন, কিন্তু তারপরেও শোনা হয়নি যুবকের কথা। এভাবেই মারধর করা হয়েছে। সরাসরি চলে যাব, দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, অন্য কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারতো? দোকানদারকে না বলে সামান্য ফলই তো খেয়েছিল, তার জন্য টাকা চাইতে পারতো, পুলিশে খবর দিতে পারতো, কিন্তু তিনি ক্ষমা চাওয়ার পরও এইভাবে মারধর করা হলো কেন? দেখো, এইভাবে মারধর করা হয়েছে এবং যার সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, সেই কারণে ইতিমধ্যে পুলিশ দুই ব্যবসায়ীকে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং সুমন ঘোষ, তারও কিন্তু যথেষ্ট মারধরে সে আহত হয়েছেন, সেও কিন্তু চিকিৎসাধীন। মূলত গতকাল রাত্রিবেলা সুমন ঘোষ সেখানে কাজকর্ম ফিরে সেখানে মাকদ্দা বাজার থেকে খাবার আনতে যায়। খাবার আনতে গিয়ে পাশের দোকান, ফল দোকান, সেই দোকানটি বন্ধ ছিল। সেই দোকানে প্লাস্টিকের মধ্যে থেকে হাত বাড়িয়ে একটি ফল খায় এবং সেই অংশ থেকে একজন অন্য ব্যবসায়ী দেখে ফেলে। সেই ফল ব্যবসায়ীকে ডেকে বলার পর সেই সুমন ঘোষকে ধরে বেধড়ক মারধর করা হয়, এমনকি বেল্ট, কোমরের বেল্ট খুলে তাকে পর্যন্ত মারধর করা হয়। সে একাধিকবার হাত জোর করে ক্ষমা চায়, সে ফলের দাম দিতে চায়, কিন্তু তারপরে তারা কিন্তু থামে না। একাধিক লোকজন তারা জড়ো করে এই সুমন ঘোষকে সবার সামনে মারধর করে। পরবর্তীকালে এই ঘটনা জানার পর সুমন ঘোষের বাড়ি এলাকার আশেপাশের লোকজন তারা জানতে পায় এবং আজকে মাকড়দা সেই ফলের দোকান, সেখানে হামলা চালায়, সেখানে ভাঙচুর হয়। পরবর্তী ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুর থানার পুলিশ, বিশাল পুলিশ বাহিনী ও র্যাব দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুর থানার পুলিশ। বেশ, দুয়ারে রিপোর্টারে চলে যাব দমদমে, কারণ দমদমে ফের দুঃসাহসিক চুরি। 11 নম্বর ওয়ার্ডের বেদিয়াপাড়ার ঘটনা, ফাঁকা বাড়ির তালা ভেঙে চুরি। সরাসরি চলে যাব, সান্নিক রয়েছে আমার সঙ্গে, সান্নিকের সঙ্গে কথা বলবো। সান্নিক, ঠিক কি হয়েছিল, এখনো পর্যন্ত কি আপডেট? দেখো তমশ্রী, যেটা পুলিশ সূত্রে খবর, ওই পরিবারের যিনি গৃহকর্ত্রী তিনি গত 1 মাস ধরে তার আত্মীয় বাড়িতে ছিলেন। হঠাৎই তিনি আগের দিন ফোন পান যে তার বাড়ির তালা ভাঙা দেখেন প্রতিবেশীরা। তাকে জানানোর পরে তিনি যখন আসেন, তিনি এসে দেখেন বাড়ির ভেতরের যত মূল্যবান সামগ্রী ছিল সমস্ত কিছু চুরি হয়েছে এবং প্রায় নগদ 20,000 টাকা তার বাড়ি থেকে গায়েব হয়ে গিয়েছে। এই বিষয়ে তিনি তৎক্ষণাৎ নাগেরবাজার থানার দ্বারস্থ হন। নাগেরবাজার থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ তিনি দায়ের করেছেন। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তারা আগে থেকে কোনো রেকি করে গিয়েছিল কিনা, কেননা এই পরিবারের সদস্যরা বাইরে থাকেন এবং বাড়ি ফাঁকা রয়েছে, এই গোটা বিষয়টাকে মনিটর করেই এই চুরির ঘটনা ঘটানো হয়েছে, তেমনটাই পুলিশের অনুমান এবং সেই মতোই পুলিশ তদন্ত করে দেখছে। বেশ, খবর পেলাম আমার পাড়ার একজন পাশে ফোন করলো, ফোন করে বললো যে কাকিমা, যে তোমার ঘরের তালা ভাঙ্গা। আমরা ঘরে ঢুকে দেখতে পাই সব ঘর লন্ডভন্ড, আলমারি সব ভাঙ্গা। 20,000 টাকার মতন, আপাতত 20,000 টাকার মতন নেই, ওটা নিয়ে গেছে। কাঁসার জিনিসপত্র সমস্ত, একটা আলমারিতে সমস্ত কাঁসার জিনিসপত্র ছিল। এই পাশে যেটা দেখলেন, মানে এখন তো আমার রীতিমতো ভয় করছে। না থাকাকালীন হলো, এবার আমি যদি বাড়িতে থাকতাম, আমার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটলে তখন কি হতো?
একটা ছবি দেখাবো আপনাদের। ছবিটা দেখুন, ঝোপের মধ্যে পাম্প বসানো, আর সেই পাম্প বসিয়ে জলাশয়ের জল তোলা হচ্ছে। দেখুন, শুকনো হচ্ছে পাম্প বসিয়ে এইভাবে ঝোপের মধ্যে শুকনো হচ্ছে জলা জমি। এই ছবি দেখছেন পানিহাটির অমরাবতী মাঠের জলাভূমি বিক্রি। পানিহাটির অমরাবতী মাঠের জলাভূমি বিক্রির অভিযোগ, মাঠ লাগোয়া জলাভূমি বুঝিয়ে বিক্রির অভিযোগ। আর এভাবেই ঝোপে পাম্প বসিয়ে জল শুকোনোর চেষ্টা হচ্ছে, জল বের করে জলাভূমি বোঝানোর উদ্যোগ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি সুবীর রয়েছে। সুবীর, প্রথমেই জানতে চাইবো যে এই গোটা ঘটনাতে কারা জড়িত, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, যে ট্রাস্টি বোর্ডের জমি, সেই ট্রাস্টি বোর্ডের যে এই অমরাবতী মাঠের প্রায় 85 বিঘে যে জমি, সেই 85 বিঘের মধ্যে 13 বিঘে জমি কিন্তু জলাশয় রয়েছে। এবং এই 13 বিঘে জমি, এই জমি কিন্তু বেসরকারি সংস্থার কাছে বিক্রি হয়ে গিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ সামনে উঠে আসছে। এবং সেই জায়গা থেকে এই যে জায়গা, এই যে জলাশয়, সেখান থেকে কিন্তু একদম জঙ্গলের মধ্যে জেনারেটর পাম্প বসিয়ে সেখান থেকে কিন্তু জল ছেঁচে কিন্তু সেখান থেকে বের করা হচ্ছে। এবং সেই জায়গা থেকে পরিষ্কার যে এখানে নিশ্চয়ই কোনো রকম কোনো কোন রকম আবাসন থেকে শুরু করে নির্মাণ কাজ করা হবে। এবং সেই জায়গা থেকে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে এপিডিআর যারা কর্মী রয়েছেন তারা কিন্তু সরব হয়েছেন এবং তারা কিন্তু ঘটনাস্থলে বিক্ষোভও দেখিয়েছেন। এবং এই ঘটনায় পানিহাটি পৌরসভার যিনি উপপ্রধান রয়েছেন সুভাষ চক্রবর্তী, তিনি কিন্তু বকরমে স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ, বেসরকারি সংস্থা এখানে হাসপাতাল করবে, নির্মীয়মান আবাসন করবে, এতে পানিহাটির উন্নতি হবে। কিন্তু প্রশ্ন এই জায়গাতেই থেকে যাচ্ছে যে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলছেন জলাশয় ভরাট করে কোনো রকম কোনো কিছু করা যাবে না, সেই জায়গায় দাঁড়িয়ে পৌরসভা কিভাবে এই একটা অনুমতি দিল যে এই জায়গাতে যাচ্ছে? একদিকে পুরসভার ভ্যাট যে ছবি আমরা দেখছি মাঠ দখল করে, অন্যদিকে জলাজমি ভরাট করা হচ্ছে, শুকনো হচ্ছে পাম্প বসিয়ে, আর এখানেই পুরসভার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। কারা শোকাচ্ছে? এটা পানিহাটি পুরসভার চেয়ারম্যান সাহেব। কোন সাহেব? আমাদের চেয়ারম্যান। কি করছে ডোবার জল কি করছে? এই পুকুরে খালি করা হচ্ছে। এই কি পরিষ্কার করা হচ্ছে জায়গা? কেন? কেউ বলছে হসপিটাল হবে। আচ্ছা, এটা কি বিক্রি হয়ে গেছে কোথাও? শুনছি তো বলছে। কি বলছে? এটা বলে কেউ বলে বিক্রি হয়ে গেছে না কোম্পানির কাছে। হ্যাঁ। আচ্ছা, তারপর এবার বলছে বলে জল খালি করে শুকিয়ে তারপর কি বলা। এটা কি পানিহাটি পৌরসভা? হ্যাঁ, এটা পৌরসভার থেকে অর্ডার। এটা কতদিনের মাঠ? বহুত দিনের মাঠ, অনেক দিন ধরে না? এটা আগে পানিহাটি উৎসব হতো। আচ্ছা। উন্নয়নের স্বার্থে জমি বিক্রির দাবি, পৌরসভার জমিতে হাসপাতাল আবাসন হলে এলাকার উন্নতি হবে, দাবি পানিহাটি পুরসভার উপপ্রধানের। তবে এটা ঠিক, অমরাবতী মাঠটা যারা নিয়েছে তারা তো বলেছে হসপিটাল করবে, কলেজ করবে, বিভিন্ন রকমভাবে করবে। আমার যেটা কথা ছিল যে একটা ফাঁকা জায়গা রাখা উচিত, পানিহাটিতে সুপার স্পেশালিস্ট হসপিটাল হয়, যদি কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ হয়, এগুলো আমাদের পানিহাটির ডেভেলপমেন্টের পক্ষে তো ভালো। এবং ফাঁকা জমি যদি, ফাঁকা মাঠ যদি থাকে যেখানে মেলা বা লোক একটু ঘুরে ফিরে বেড়াতে পারবে, তাহলে তো ভালো। সরকারি জমি আর সেই সরকারি জমির মাটি কেটে বিক্রি করা হচ্ছে। মুর্শিদাবাদের হরিহর পাড়ার ঘটনা, কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী। আমার সঙ্গে আমার প্রতিনিধি প্রণব রয়েছে, কথা বলবো প্রণবের সঙ্গে। প্রণব, কতদিন ধরে এই কাজ চলছে আর যার বিরুদ্ধে অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী, তার কি সাফাই, তার কি বক্তব্য? দেখো, দীর্ঘদিন ধরে এই কাজ করছে এবং হরিহরপাড়ার যে লুকুনপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েত সদস্যেরই স্বামী প্রহ্লাদ মন্ডল, তার বিরুদ্ধে অভিযোগ জেসিবি নামিয়ে যে সরকারি জমি রয়েছে রাস্তার পাশে, সেই জমি থেকে মাটি কেটে বিক্রি করছে বেদার। আজকে কিন্তু গ্রামবাসীরা আর কাউকে অভিযোগ করেনি, তারাই ঐক্যবদ্ধভাবে হয়ে যে সদস্যের স্বামী প্রহ্লাদ মন্ডলকে তাকে ধরে তারপর মাটি কাটা বন্ধ করে, তারপর পুলিশকে খবর দেয়। এবং যদিও যে জেসিবির চালক এবং ট্রাক্টর চালকরা পালিয়ে যায়, কিন্তু তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে এবং বিএলএর কাছেও অভিযোগ জানানো হচ্ছে। এবং এই প্রহ্লাদ মন্ডলের যদিও অভিযোগ যে যেহেতু নয়নজলিগুলো বন্ধ হয়ে গেছে, তাতে যাতে বর্ষার সময় জল সংরক্ষণ ঠিকঠাক থাকে সেই কারণে করা হচ্ছিল, বিক্রি করার জন্য নয়। তবে এই অভিযোগ মানতে নারাজ, কারণ এখানেই ট্রাক্টরে করে প্রতিদিন রাস্তার দুপাশে মাটি কাটা হচ্ছে এবং সেই মাটি বিক্রি করা হচ্ছে। এবং এই অভিযোগকে ঘিরে কিন্তু যথেষ্টভাবে চাঞ্চল্য ছড়ায়, যদিও বিএলএর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে অভিযুক্তের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এবং তার জন্য কিন্তু ইতিমধ্যে অবশ্যই কি ব্যবস্থা নেওয়া হয় আমাদের নজর থাকবে প্রণব।
মাটি কাটাচ্ছে। এবার দেখাবো চেয়ারম্যানের ওয়ার্ড, আর সেই ওয়ার্ডেই পুকুর ভরাট হচ্ছে। দেখুন উলুবেড়িয়ার গঙ্গারামপুরের ঘটনা, ডাম্পারে মাটি এনে পুকুর ভরাট হচ্ছে ঠিক এভাবেই। যে ছবি আপনাদের দেখাচ্ছি, পুকুর ভরাটের অভিযোগ আছে, তবে পুর প্রধানকে জানিয়েই নাকি পুকুর ভরাট হচ্ছে, এমনটাই সাফাই দিয়েছেন মালিক। প্রথমে মালিকের বক্তব্য শোনাবো আপনাদের। ভূমিদত্ত তো প্রয়োজন তো নেই, এটা তো জলা জায়গাটা, এটা তো জল থেকে থেকে এই প্রকার হয়ে গেছে। না পুকুর নয়, এটা রাতে তো আমি করছি না, আমি দিয়েছি, ওরা রাতে যাওয়া আসা করতে পারে তাই করছে ওরা। হ্যাঁ, গার্ডল আমরা করলাম যেহেতু তাকে আটকাবার জন্য অনুমতি আমরা খবর দিয়েছি, যে আমাদের এখানে ওয়ার্ডে যার দায়িত্বে আছেন সেই ওয়ার্ডের প্রেসিডেন্টকে আমরা খবর দিয়ে দিয়েছি। প্রেসিডেন্ট বলেছেন? হ্যাঁ, চেয়ারম্যানের কাছে খবর দেওয়া হয়েছে যে এখানে এটাকে ভর্তি করা হচ্ছে বলে। জানেন? হ্যাঁ জানেন। সরাসরি চলে যাব, সন্তু রয়েছে আমার সঙ্গে, সন্তুর সঙ্গে কথা বলবো। সন্তু, যিনি এই পুকুর ভরাট করছেন মালিক, তিনি বলছেন যে চেয়ারম্যান সবটাই জানেন। চেয়ারম্যান তিনি কি বলছেন? তিনি কি আদেও জানেন, নাকি তাকে না জানিয়ে এই সমস্ত চলছে? দেখো, এই যে সংস্থার যে কর্তৃপক্ষ আছে উলুবেড়িয়া গঙ্গারামপুরের মিশন হাউস, তিনি কিন্তু দাবি করেছিলেন এই যে পুকুর ভরাট হচ্ছে 27 নম্বর ওয়ার্ডে, খোদ চেয়ারম্যানের ওয়ার্ড, সেই ওয়ার্ডে কিন্তু রাতের অন্ধকারে সারি সারি ডাম্পার আসছে, সেই ডাম্পার এসে কিন্তু মাটি ফেলে এই বিশাল পুকুর ভরাট করা হচ্ছে। সেই যখন আমরা যাই সেখানে কিন্তু তিনি দাবি করেন যে চেয়ারম্যান ও ওয়ার্ড সভাপতি তিনি কিন্তু সবকিছু জানেন এবং তাদেরকে জানিয়ে কিন্তু এই পুকুর ভরাট করা হচ্ছে, কিন্তু সমস্ত দাবি কিন্তু অস্বীকার করেছেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস। তিনি জানাচ্ছেন যে এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না, পুকুর ভরাট অলরেডি তিনি বন্ধ করে দিয়েছেন এবং এই যে সংস্থার কর্তৃপক্ষ আছে তার বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুরসভার চেয়ারম্যান। বেশ, অভিযোগ করিয়ে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন চেয়ারম্যান। না না না, একদম সর্বৈব মিথ্যা। উনি যদি বলে থাকেন ওটা সর্বৈব মিথ্যা। উলুবেড়িয়া পৌরসভা কালকে ওর বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। দুয়ারে রিপোর্টারে চলে যাব হলদিয়ায়। উত্তেজনা, মারামারি ডাম্পার কর্মীদের সঙ্গে স্থানীয় কারখানার অফিসার এবং নিরাপত্তা রক্ষীদের, রীতিমতো ঝামেলা, মারামারি, রীতিমতো উত্তেজনা। সরাসরি চলে যাব, সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, ঘটনার সূত্রপাত কি থেকে? তখন ডাম্পার রাখা নিয়ে গন্ডগোলের সূত্রপাত সেখানে হলদিয়ার এক বেসরকারি কারখানার একেবারে এলাকাধীন বা বলা যায় নিয়ন্ত্রণাধীন যে এরিয়া রয়েছে সেখানেই কিন্তু ডাম্পার রাখা নিয়ে প্রথমে গন্ডগোলের সূত্রপাত, তারপরেই তমশ্রী দুপক্ষের মধ্যে বচসা হয় এবং বচসার পর যে পরিস্থিতির সৃষ্টি হয় ছবিতেই পরিষ্কার করে দিয়েছি আমরা। সেখানেই দেখা যাবে এবারে ধুন্ধুমার কাণ্ড, হাতে লাঠি সোটা নিয়ে ডাম্পার চালকরা তাড়া করেন এবং রীতিমতো হেনস্থা করেন, তাদের উপর হামলা করেন বলে অভিযোগ করেছেন বেসরকারি কারখানা কর্তৃপক্ষ। তাদের যেটা অভিযোগ, মূলত জোর করে ওই জায়গায়, অর্থাৎ নির্দিষ্ট ওই জায়গায় যেখানে কিনা বেসরকারি কারখানা তাদের নিয়ন্ত্রণাধীন, সেখানেই রেখেছিল ডাম্পার এবং ডাম্পার মানে অসংখ্য ডাম্পার। তার ফলে তাদের সমস্যা হচ্ছিল, সেই সমস্যা নিয়ে তারা বললে তখনই কিন্তু ডাম্পার চালক এবং ডাম্পারের সঙ্গে যারা কাজে যুক্ত থাকে তারা রীতিমতো ছুটে আসেন, হাতে লাঠি সোটা নিয়ে মারধর করেন নিরাপত্তা রক্ষীদের ওই বেসরকারি কারখানার এবং কারখানা কর্তৃপক্ষের যারাই এসেছিলেন সেই অফিসারদের মধ্যে কাউকে হেনস্থা করা হয়। ঘটনাস্থলে দুর্গাযোগ থানার পুলিশ যায়, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়, কিন্তু এই যে বিষয় যেটা ধুন্ধুমার কাণ্ড ঘিরে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে তমশ্রী এবং হলদিয়ার। এই ঘটনা দিন দিন ধরেই কিন্তু একটা চাপা উত্তেজনা ছিল এবং সেটা নিয়ে গন্ডগোল ছিলই। আজকে সেটা দেখা গেল সামনে এলো, আসার পরই পুলিশ তৎপরতা দেখিয়েছে এবং মহকুমা প্রশাসন বিষয়টি হস্তক্ষেপ করছে বলে জানা গেছে। তমশ্রী। বেশ সুজিত। হলদিয়ার পর চলে যাব বাঁকুড়ায়। সেখানে আদালতে চাকরির পরীক্ষা, সেই পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। আদালতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের তদন্তে আগেই গ্রেফতার করা হয়েছে একজনকে, এবার আরো একজনকে গ্রেফতার করা হলো। সরাসরি চলে যাব, দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, যাকে গ্রেফতার করা হলো তিনি কে এবং তার খোঁজ পুলিশ কিভাবে পেল?
একদমই দেখো, গত 23 তারিখে পরীক্ষা ছিল, জুডিশিয়াল পরীক্ষা ছিল, সেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটি পরীক্ষা ছিল। প্রথমার্ধে গ্রুপ সি পরীক্ষা হয়, দ্বিতীয়ার্ধে গ্রুপ ডি পরীক্ষা হয়। এই বর্তমানে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি গ্রুপ সি পরীক্ষার্থী ছিলেন। বাঁকুড়ায় তার পরীক্ষা সেন্টার ছিল, সেখানে তিনি পরীক্ষা দিয়েছিলেন। যেমনটাই অভিযোগ যে ওই দিনই অর্থাৎ 23 তারিখে বিষ্ণুপুর শিবদাস সেন্টার গার্লস স্কুলে একটা পরীক্ষার্থী গ্রুপ ডি পদে পরীক্ষার্থী ছিল, তিনি পরীক্ষা দিতে বসেন। ঠিক তখনই তিনি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে তিনি পরীক্ষা কেন্দ্রে ঢুকেছিল এবং সেখানে ছবি তুলে এই ব্যক্তিকে অর্থাৎ এই গ্রুপ সি পরীক্ষার্থীকে তিনি প্রশ্নপত্র পাঠাচ্ছিল। উত্তরপত্র পাঠানোর আগেই যে দায়িত্বে থাকা শিক্ষকরা রয়েছিল তারা তাদের নজরে আসে এবং পুলিশের হাতে তুলে দেয়। সঙ্গে সঙ্গেই ওই গ্রুপ বি পদের পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়, দুটি মোবাইল বাজেয়াপ্ত করা হয় এবং আদালতে তোলা হলে তাকে রিমান্ড নেওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে এই গ্রুপ সি পরীক্ষার্থী তার পরিচয় জানতে পারে। তিনি মালদার মোথাবাড়ি এলাকায় তার বাড়ি, সেখানে তল্লাশি চালায় পুলিশ এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় বিষ্ণুপুরে। আজ ধৃতকে অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। বেশ, জুডিশিয়ারির স্টাফ রিক্রুটমেন্ট এক্সাম ছিল। পরীক্ষার সময় সেকেন্ড হাফে একজন যার নাম হচ্ছে মাজেদুর রহমান, সে আনফেয়ার মিনস চিটিং এর কাজে ইনভলভ ছিল। সেই অবস্থায় তাকে পাওয়া যায়, তার কাছ থেকে একটা মোবাইলও সিজ করেন ওনারা। তারপরে তাকে অ্যারেস্ট করা হয় এবং ওই মাজেদুর রহমানকে আমরা পিসিতে নিই। বাঁকুড়ার আরো একটি খবরের দিকে নজর রাখবো। ছাতনায় স্কুল গেটে তালা অভিভাবকদের। প্রথমে ছবিটা দেখুন, স্কুল গেটে তালা দিয়ে অভিভাবকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ এই স্কুলের যারা শিক্ষকরা রয়েছেন তারা প্রতিদিন অনিয়মিত আসেন। আর শুধু তাই নয়, দেরিতে ঢুকে সময়ের আগে চলে যান শিক্ষকরা। মিড ডে মিল শেষ হতেই উধাও শিক্ষকরা। তাই আজ স্কুলের গেটে তালা দিয়ে রীতিমতো বিক্ষোভ দেখান অভিভাবকরা। আপনার হাত আছে কি মিড ডে মিল বাড়াবার? আমাকে বলছে গরম মার ছুড়ে দেবে, ছোড়ুন আমার দিকে, কিন্তু আমি বাড়াবো না আর আমি বাড়াবো না। আমরা বলে আগে বলেন না, আপনার গ্রুপটারই সমস্যা। আগে বলেন না, আজ বলছেন যে কাউন্টেন্টের কথাটা আজকে বলছেন, ফলের কথা হচ্ছে, আপনি বললেন আর বাড়াবো না। বিক্ষোভ দেখান আজ অভিভাবকরা স্কুলের গেটে তালা দিয়ে। কি বলছেন অভিভাবকরা, তাদের কি অভিযোগ শুনবো। চাবি রেখেছে যে দেরি করে লেট করে আসা হয়, সেই জন্য ম্যাডামটা একটু টাইমে আসে, তো স্যারটা দেরি করে আসে। হ্যাঁ, ডেলি দেরি করে। আর এটা প্রায় চলছে, অনেকদিন থেকেই চলছে। অনেক বলেছি, অনেকবারে অভিযোগ করা হয়েছিল। স্যারকে বলেছিলাম, আমরাও ডেকেছিলাম, বলে এটা করলে হবে নাই, তো টাইমে আসতে হবে, টাইমে যেতেও হবে। সরাসরি চলে যাব, প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, এই যে অভিযোগ অভিভাবকরা করলেন, আর এই অভিযোগ দীর্ঘদিনের, যেমনটা তারা বলছেন যে প্রতিদিনই শিক্ষকরা দেরিতে আসেন এবং মিড ডে মিল শেষ হলেই চলে যান, এতে তো পড়াশোনার ক্ষতি হচ্ছে। স্কুলের কর্তৃপক্ষ কি বলছে, স্কুলের যারা শিক্ষকরা রয়েছেন তাদেরই বা কি বক্তব্য? দেখো, পড়াশোনার ক্ষতি হচ্ছে বলেই পড়ুয়ার সঙ্গে কমতে কমতে 25-এ থেকেছে। আর তাদের জন্য বরাদ্দ দুজন শিক্ষক, একজন সহ শিক্ষক এবং একজন প্রধান শিক্ষক। তারাও সময়ে আসছেন না, এবং আসছেন যদিও বা কেউ 11:30 কেউ 12টা করে। মিড ডে মিল শেষ হতে 2টো নাগাদ তারা বাড়ি চলে যাচ্ছেন। আর এই কারণেই কিন্তু পড়াশোনার মান কমছে, পড়ুয়া কমছে। বারে ধরে এই অভিযোগ করেছিলেন পড়ুয়ার অভিভাবকরা। তারা দাবি করছিলেন যে অন্তত ঠিক সময়ে স্কুলে আসা এবং স্কুল থেকে যাওয়ার এই সময়টা অন্তত মেনটেন করুন শিক্ষক শিক্ষিকা, কিন্তু সেটা তারা করেননি। বারে পঞ্চায়েতে জানানো হয়েছে, বিভিন্ন জায়গায় জানানোর পরও কাজ না হয় শেষ অস্ত্র বলতে যে তালা লাগিয়ে দেওয়া, বিক্ষোভ দেখানো, সেটাই করেছেন অভিভাবকরা। আগামী দিনেও এই ধরনের যদি ব্যবহার শিক্ষক শিক্ষিকা থাকে তারা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, আগামী দিনে স্কুলের গেট একদম বন্ধ করে দেওয়া হবে যতক্ষণ না কোনো রকম ব্যবস্থা হয়েছে। অন্যদিকে পঞ্চায়েতের পক্ষ থেকে খবর যায়, পঞ্চায়েত যে ঘোষের গ্রাম পঞ্চায়েত ছাত্রা, সেই পঞ্চায়েতের প্রধান ঘটনাস্থলে এসে পৌঁছায়, পুলিশ এসে পৌঁছায় ছাত্রা থানার। পরবর্তীকালে শিক্ষক অভিভাবকদের শান্ত করার চেষ্টা হয় এবং আশ্বাস দেওয়া হয় যে স্কুল ঠিক সময় খোলা হবে এবং শিক্ষক শিক্ষিকারা যারা ঠিক সময় পড়ুয়াদের নিয়ে পড়াবেন। কিন্তু তারপরও যদি এই ধরনের ঘটনা ঘটে, পরবর্তীকালে তারা কিন্তু পদক্ষেপ নেবেন অভিভাবকরা, এমনটাই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। তমস্বী। বেশ, প্রিয়ব্রত, আমরা যদি প্রতিদিন 12টার সময় চলে যেতাম তাহলে তো এরা তো আমাদেরকে ছাড়তো না। সহজ কথায় যদি আমরা বলি, তাহলে তো প্রতিদিনই এরকম করে প্রধান পুলিশ করতো, আসতো। এদের বক্তব্য হচ্ছে যে মিড ডে মিলে 6 জন এলো, আমার
আমার স্টুডেন্ট সংখ্যা 21 জন, 6 জন এরও 21 জন করতে হবে। তা সেটা আমি কোন দিক দিয়ে করবো? ওনারা যদি এত ভালো হতেন তাহলে তো ওনারা প্রতিদিন করতেন। অ্যাকচুয়ালি সেটা নয়, ওনাদের আমি মিড ডে মিলে ওনাদের বক্তব্য সবগুলোই বাড়াতে হবে। সেটা আমি কি করে করবো এটা বলুন? মিড ডে মিলে বাড়াতে হবে কেবল। ওদের কাছে খবর নিয়ে দেখলাম যে মাস্টারমশাই সত্যি, আরো পাশাপাশি খবর নিলাম যে মাস্টারমশাই রেগুলার কিন্তু দেরি করে আসে। 11টা 10, 15, 11:30, 12টা আসা যাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকেনি। এমন কি বলছে গার্জেন যারা, তারা বলছে আমরা যখনই বলি তখন বলে আমার এসআই অফিসে কাজ আছে, ব্লকে কাজ আছে, জেলাতে কাজ আছে, এরকম বিভিন্ন অজুহাত দেখায়। সেটা মাস্টারমশাইয়ের সাথে কথা বললাম যে ছাতনা বাঁকুড়া ওরা যেতে পারবে না, যেহেতু স্থানীয় স্কুল, এখানে যদি ঠিকঠাক ভাবে আপনি স্কুলটা করেন আর কি। বলছে না আমার একটু অসুবিধার সমস্যা আছে, তার জন্য আমার দেরি হয়ে গেছে। যাদের ছেলে মেয়ে স্কুলে পড়ছে ওরা তার প্রতি, মাস্টারের প্রতি বীতশ্রদ্ধা হয়ে পড়ে। স্কুলের গেটে ওরা কিন্তু চাবি লাগিয়েছিল। আজই বিয়ের দিন ছিল কনস্টেবলের, আর বিয়ের দিনেই মৃত্যু হলো কনস্টেবলের। কলকাতার হাসপাতালে মৃত্যু পুলিশ কর্মীর। ডিউটি চলাকালীন সার্ভিস রিভলভার দিয়ে গুলি, নিজের মাথায় গুলি বাঁকুড়ার বাসিন্দা হিমাংশু মাঝের। আজ মৃত্যু হয় তার। আজই বিয়ে ছিল হিমাংশুর। সরাসরি চলে যাব রানা রয়েছে আমার সঙ্গে। রানা, এ তো খুবই মর্মান্তিক একটা বিষয়, কারণ আজই বিয়ে কথা ছিল, আজই মৃত্যু হলো। একদমই দেখো তমশ্রী, গত 28শে ফেব্রুয়ারি এই হিমাংশু মাঝি সে যখন ডিউটি করছিল ইমামবাড়া যে হাসপাতালে আসামি সেলের একটি কক্ষে, সেখানে ভোর 5টা নাগাদ সে তার সার্ভিস রিভলভার দিয়ে কানের ঠিক মাথার ডান দিকে কানের ওপরে সে সার্ভিস রিভলভার দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করে। তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে গ্রিন করিডোর করে কলকাতা বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আজই তার মৃত্যু ঘটে। যেটা জানা যাচ্ছে যে তার আজই কিন্তু বিয়ে ছিল, অর্থাৎ ঘটনার দিন 28 তারিখে যেদিনকে ও এই দুর্ঘটনাটা ঘটিয়েছে, সেদিনকে কিন্তু তার ছুটি নিয়ে বাড়ি ফেরার কথা ছিল বাঁকুড়া হীরাবাদে তার গ্রামের বাড়িতে। সেখানে তার বিয়ে তোড়জোড়ও হচ্ছিল, আজ তার বিয়ে ছিল। কিন্তু কি কারণে এই আত্মহত্যার জায়গা থেকেই নানা প্রশ্ন উঠে আসছে যে বিয়ের মাত্র কয়েকদিন আগে 28শে ফেব্রুয়ারি সে নিজেই নিজের মাথায় গুলি করে, আর আজ তার বিয়ে ছিল, আজই মৃত্যু হলো। কারণ কি, সে বিষয়ে কি এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে? এটাই প্রশ্ন যে একটা আত্মহত্যার ঘটনা নিয়ে কারণটা কিন্তু এখনো সোজা সামনাসামনি আসেনি। যে তার চাকরির কি মানসিক চাপ সহ্য করতে পারলো না, নাকি ছুটির আবেদন চেয়েছিল ছুটি পায়নি, নাকি অন্য কোনো পারিবারিক সমস্যা ছিল, এই তিনটে প্রশ্ন কিন্তু তুলে ধরেছে। কিন্তু যেহেতু আত্মহত্যার ঘটনা সেটা কিন্তু সামনে আসেনি। কেন এই হিমাংশু মাঝি সে নিজে সার্ভিস রিভলভার দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করে মৃত্যু হলো আজ তার? বেশানা গোয়ালপুকুরের স্বপ্ন পূরণ কেন বলছি? কারণ সেখানকার রাস্তার ছবিটা প্রথমে দেখুন। ভাঙাচোরা রাস্তা, আর এই রাস্তা দিয়েই প্রতিদিন যাতায়াত করতেন মানুষজন। আমরা এই খবর দেখিয়েছিলাম, আর সেখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে পাকা রাস্তা হোক। এবার পাকা রাস্তা পাচ্ছে গোয়ালপুকুরের টিলা। সরাসরি চলে যাব আমার সঙ্গে আমার প্রতিনিধি চঞ্চল রয়েছে, চঞ্চলের সঙ্গে কথা বলবো। চঞ্চল, দীর্ঘদিনের পর রাস্তা পাচ্ছে গোয়ালপুকুরের টিলান, কি বলছেন তারা? কারণ দীর্ঘদিন এই খারাপ রাস্তা দিয়ে যাতায়াত করতেন তারা। দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি যে গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের গোয়াগা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের টিলান থেকে নিয়ে গোয়াগা পর্যন্ত প্রায় 1800 মিটার রাস্তা দীর্ঘদিন ধরেই কিন্তু কাঁচা অবস্থায় পড়েছিল। সেই রাস্তার উপর দিয়ে কিন্তু প্রায় 8 থেকে 10টি গ্রামের মানুষ কিন্তু যাতায়াত করতো। এই কাঁচা রাস্তা থাকাতে বর্ষার সময় চরম ভোগান্তিতে পড়তে হতো, কারণ গোটা রাস্তা কাদা মাটিতেই ভরে যেত। এই নিয়ে কিন্তু গ্রামবাসীরা, ওখানকার যে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছেন আলাউদ্দিন, তার কাছে দ্বারস্থ হন যে রাস্তাটিতে যেতে এই পুনরায় যাতে নতুন করে রাস্তা তৈরি হোক গ্রামে, এবং এই সমস্যা থেকে সমাধান হোক। এরপর গ্রামবাসীদের কথা ভেবে রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী দ্বারস্থ হন প্রধান, এবং প্রধানের কথা শুনে রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে 2,70,00,000 টাকা ব্যয়ে নতুন রাস্তার শিলান্যাস করলেন। এবং এই শিলান্যাস হওয়াতে কিন্তু এলাকার মানুষ অত্যন্ত খুশি রয়েছেন, এবং এক প্রকার বলা যেতে পারে যে স্বাধীনতার পর এই প্রথম তাদের রাস্তা হচ্ছে। এক প্রকার স্বপ্ন পূরণ বলেই মনে করছেন অনেকেই। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ এখানকার যিনি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী, তাকেও কিন্তু ধন্যবাদ জানিয়েছেন ওখানকার গ্রামবাসীরা। তমশ্রী, বেশ চঞ্চল, একটা রাস্তা ছিল
এগুলো 1000-2000 লোকের যাতায়াত ওই রাস্তা থেকে এই পর্যন্ত চাকলিয়া পর্যন্ত অনেক দিন থেকে অকৃত হয়ে পড়েছিল। আমাদের এই রাস্তাটা এখন হচ্ছে, দীর্ঘদিন ধরে হয়নি। আমরা এখন জনসাধারণ খুব খুশি এই রাস্তা হওয়াতে আমাদের দারুণ খুশি। একটা রাস্তা ছিল, ইটের রাস্তা তৈরি করা, এটা 77-এ হয়েছিল, ইট মিশানো ছিল। ওই রাস্তাকে আজকে আমরা ইনোভেশন করতে এসেছিলাম, আর 2,70,00,000 স্যাংশন হয়েছে। উদয়ন গুহ সাহেব, এনবিডির MIC, ওনাকে ধন্যবাদ দিচ্ছি। আমাদের অনারেবল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ দিচ্ছি এই রাস্তাগুলো এনবিডিকে একটা দপ্তর করার জন্য।